গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে লিসানকে নিয়ে কিছু কথা বলবো, তার সাথে সাথে রোহনকে তো অবশ্যই বলবো, কারণ রোহনের জন্মদিন গেছে, এত একটা ধামাকাদার জন্মদিন, কিছু বলবো না তা কি হয়? যা দেখেছি তাই নিয়ে তো বলছি প্রতিদিন, আরও কিছু কথা বলার আছে। তো এবার বলি লিসানকে। লিসানের ভিডিওটা দেখলাম, সত্যি মন ছুঁয়ে যাওয়া একটা ভিডিও। তো এরকম ভিডিও দেখতে সত্যিই আমার ভালো লাগে, আর এরকমভাবে মানুষের পাশে আমি বহুদিন ধরে এরকমভাবে দাঁড়াই, দুস্থ অসহায় মানুষের পাশে আমিও দাঁড়াই, কিন্তু সেগুলো আমি ভিডিও করি না। তো এখন আমার মনে হয় কি, তোমাদের দেখলে পরে আমিও এই ফ্রি মোশন বাই সোমা লিখে ভিডিও বানাই, কারণ এই ধরনের ভিডিওগুলো তো আমিও করি। তো তাই জন্য আমারও তোমাদের দেখলে মনে হয় ফ্রি মোশন নামটা দিয়ে একটা সোমা লাগিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। তো সত্যি বলছি, আমি কোনোদিন এগুলো ভিডিও করিনি। এত মানুষের উপকার করতে গেছি, পেরেছি যতটুকু মানে সাহায্য করতে, হয়তো অর্থ দিয়ে পারিনি করতে সেইভাবে, কিন্তু নিজে থেকে দাঁড়িয়ে থেকে অনেক মানুষের অনেক হেল্প করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভগবান তোমার ভালো করুক। এরকম একটা মানুষের পাশে তুমি দাঁড়িয়েছো, তাছাড়া তুমি অনেক সোশ্যাল ওয়ার্ক করো, সেটা তো আমরা তোমার ভিডিও থেকেই জানতে পেরেছি। তো তার সাথে সাথে এত বড় একটা স্কুল, এত বড় একটা সুন্দর পরিকল্পনা করেছো তুমি, এটার জন্য তো আমার কাছ থেকে তোমার সারাদিনই সারা জীবনই বোধহয় একটা ভালোবাসা আলাদা করে পাওনা হয়েই রইলো। কারণ আমি নিজেও তো এই পথেই চলেছি এত বছর ধরে, যার জন্য এই সব কাজগুলো যারা করে তাদেরকে আমার আলাদা করে একটা ভালোবাসা থেকেই যায়। তো চলো, লিসানকে নিয়ে এটুকুনি বলার ছিল না, এইটুকু বলার ছিল না, লিসানের কাজগুলো নিয়ে বলার ছিল। এবার বলবো লিসান কেন আমাদের রোহনের জন্মদিনে আসেনি। কেন আসনি লিসান? তুমি তাকে এত বড় একটা মৃত্যুর মুখ থেকে প্রায় ফিরিয়ে নিয়ে এসেছো, তাহলে তুমি তো দাদা, তাই না? তুমি তো দাদা, ভাই তো ভুল করতেই পারে, ভাই তো ভুল করতেই পারে। তুমি দাদা হয়ে তাকে যদি না ঠিক পথে না আনতে পারো, তাহলে তুমি কিসের দাদা? কিসের দাদা তুমি? হ্যাঁ, তোমার কথা শুনে চলবে না, এটা কি করে হতে পারে? ভালো যে বাসে সে বকতেই পারে, তুমি রাগ করতেই পারো ওর ওপরে, কিন্তু তুমি ওর জন্মদিনের দিন তুমি ছিলে না, এইটা কিন্তু ঠিক নয়। এইটা একদম ঠিক নয়। আমি জানি তুমি রাগ করেছো কোন কারণে, আমি জানি তোমার অভিমানের কারণ কি, আমি সবটাই জানি। কিন্তু আমি শুধু এটুকু বলবো, তুমি তো দাদা, তাই না? তো দাদা হয়ে ভাইয়ের ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত তোমার। আর ভাই তো একদম অবাধ্য ভাই। আমি তো রোহনকে সবসময় বলবো, রোহন একটাও কথা শোনে না, না রোহন নিজের বাড়ির লোকজনের কথা শোনে, না রোহন তোমার কথা শুনছে, না রোহন আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের কথা, আন্টিদের কথা শুনছে, না তার ভিউয়ার্সদের কথা শুনছে। তো রোহন যদি আমাদের কথা না শোনে, আমরা তাহলে রোহনের পাশ থেকে সরে গেলে কি রোহনের ভালো লাগবে? রোহন কি এটাই চাইছে যে সব মানুষ ওর পাশ থেকে সরে যাক? রোহন একটা ভিডিও করে বলে দিক, আমরা সবাই নয় পাশ থেকে সরেই যাই। কী করবো বলো? আমরা তো দুঃখ পাই, কষ্ট হয়, রাগ হয় যে রোহনকে আমরা এত ভালোবাসি, সোনামাকে আমরা এত ভালোবাসি, অথচ দেখো আমরা সবাই ওকে এত কথা বলি, ও আমাদের কথা একদম শোনে না। তো আমাদের তো একটু কষ্ট হয়, বিশেষ করে আমরা যারা বড় ওর থেকে, তাদের কথাও ও শুনছে না। তাহলে আমরা কি করবো বলো? আমরা তো ওর ভালো চাই, ওর বাচ্চাটার ভালো চাই। তো সেখান থেকে দাঁড়িয়ে ও যদি আমাদের কথা না শোনে, আর দেখো আমাদের কথা না শুনলেও কোনো ব্যাপার না, আমরা তো দূরে থাকি, আমরা তো কাছাকাছি থাকি না, থাকো হচ্ছে লিসান। তো লিসানের কথাটাও যদি না শোনে, যে লিসান এত বড় বিপদ থেকে তাকে উদ্ধার করলো, তার কথাও যদি না শোনে, তাহলে কি বলার আছে বলো? কি বলার থাকতে পারে? তো আমি একটাই কথা বলবো যে রোহন, তুমি এইগুলো ঠিক করছো না, ঠিক করছো না। এত ভালোবাসার মানুষকে তুমি একসাথে হারিয়ে ফেলো না। কারণ দেখো, কিছু মানুষ কিন্তু নেগেটিভ অলরেডি হয়ে গেছে তোমার কিছু ব্যবহারে, তোমার কিছু না বলা থেকে, কিছু কিছু জিনিস থেকে কিন্তু না, ভিউয়ার্সরা নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি তোমাকে আগেও বলেছি। অনেক ভিউয়ার্স আছে কমেন্ট করছে যে রোহনের এই জন্যই ভিউজ হচ্ছে না, রোহনের ভিউজ আরও কমে যাবে, রোহন কথার অবাধ্য, রোহন এই রোহন তাই। তারপর তোমার বিয়ে নিয়ে তো নানান লোকের নানান কথাবার্তা আছেই, ছেড়ে দাও, তোমার গার্লফ্রেন্ডও খুঁজে পাওয়া যাচ্ছে আজকাল। তো সেখান থেকে বুঝতেই পারছো কত কিছু চলছে তোমাকে নিয়ে। তো একটা ছবি অনেক দিন আগে আমাকে একজন পাঠিয়েছিল, একটা মেয়ের ছবি, অনেক দিন আগে। আমি তোমাকেও পাঠাইনি, ভেবেছিলাম তোমাকে পাঠাবো ছবিটা, কিন্তু না, আমি পাঠালাম না। কারণ দেখো, কত মানুষ আছে কত রকম কিছু করে, তাই না? ছবিটা অনেক দিন ধরে আমার হোয়াটসঅ্যাপে পড়ে আছে। তো আমি না ওটা নিয়ে কথা বলতে চাই, আর না ওটা নিয়ে মাথা ব্যথা করতে চাই। তোমার যদি গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ড তুমি যদি আমাদের দেখাও, তো আমরা মেনে নেবো যে এই হচ্ছে আমাদের রোহনের গার্লফ্রেন্ড। কে একটা ছবি পাঠিয়ে দিল, কে একটা হোয়াটসঅ্যাপে লিখে দিল, ওটা কথা নয়। তো যে পাঠিয়েছে সে আমাদের খুব ভালোবাসারই একজন মানুষ। তো সেই আমাকে ছবিটা পাঠিয়েছিল অনেক দিন আগে। তো আমি আবার বলেছিলাম যে আরও একজন দুজনকে পাঠাতে। তো সে আমাকেই ফার্স্ট পাঠিয়েছিল ছবিটা, কিন্তু আমি ছবিটা দেখে বহুত হেসেছিলাম, বিশ্বাস করো, খুব হেসেছি। হাসার পরে তাকে, সেও হাসছে আমিও হাসছি। তারপর আমি তাকে বললাম আরও দুজনকে ছবিটা পাঠাতে। তো সে ছবি দুজনকে পাঠিয়েছিল। তো আমি কিন্তু সেই ছবিটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কেন বলো তো? কারণ দেখো, ওকে একজন পাঠিয়েছে, সে আবার আমাদের পাঠাচ্ছে, আমরা আবার সেটা নিয়ে ভিডিও করব, কোনো দরকার নেই।
কে একটা ছবি তুলে পাঠিয়ে দিল আর সেইটা নিয়েই মেনে নেবো যে ও তোমার গার্লফ্রেন্ড? কখনো না। তুমি যেদিন দেখাবে সেদিনকেই বলবো হ্যাঁ এইটা আমাদের রোহনের বউ, এইটা আমাদের রোহনের গার্লফ্রেন্ড, এইটা রোহনের বাচ্চা, ওটা রোহনের ওই সেই তাই, এর বাইরে কিছু না। তো আমি শুধু এটুকুই বলতে চাই রোহন, সবাই তো তোমাকে ভালোবাসে, তোমার মা, তোমার বাবা, তোমার ছোট্ট সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, সবাই তোমায় ভালোবাসে। তো আমরা দূর থেকে ভালোবাসি। তো যারা তোমার কাছের মানুষ তাদের সাথে এই জিনিসগুলো ঠিক ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বিশেষ করে লিসানের সাথে কোনো কিছু, আমি বারবার বলেছিলাম যে লিসান তোমার কাছে কিন্তু ভগবানের সমান, যে তোমাকে এই সময় এইরকম বিপদ থেকে রক্ষা করেছে। ভাবো তো তোমার বন্ধুরা যাদের তুমি ভীষণ ভালোবাসতে, সেই বন্ধুরা তোমাকে কত বড় বিপদের মুখে, কত বড় অপমানের হাত থেকে মধ্যে ফেলে দিয়েছিল, বদনাম দিচ্ছিল, তোমাকে প্রতারক সাজিয়ে দিয়েছিল, তোমাকে মেরে ফেলার চক্রান্ত পর্যন্ত করছিল, বাইকে করে ধাক্কা দেওয়া, তোমাকে ক্যান তুলে দিয়ে তোমাকে যেখানে তোমার মৃত্যুর সমান ওই ওষুধ, ওই ক্যানটা তোমার কাছে তখন বিষ, সেই বিষটাও তোমার হাতে তুলে দিতে তোমার বন্ধুদের কিন্তু হাত কাঁপেনি। কিন্তু সেইখানে লিসান তোমাকে বড় দাদার মতো, বলতে গেলে ভগবানের মতন তোমাকে সব কিছুর দিক থেকে সেভ করেছে। আর সেই দাদা তোমার জন্মদিনে নেই, এটা ভাবতেও আমার কিন্তু খুব খারাপ লাগছে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে। আমি কালকে বলেছিলাম যে তুমি অনাথদের নিয়ে ভিডিও করেছো, ওই জন্য তুমি ওদেরকে দেখাওনি, ওরা তো আর দুবেলা না খেতে পাওয়া মানুষ না, তাই জন্য ওরা ক্যামেরার সামনে আসেনি, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু যে কথাটা ভেতরের, সেই কথাটাকে বাইরে না আনলে ভালো লাগছে না, ভালো লাগছে না, কারণ তুমি কারোর কথাই শুনছো না। আমি কিন্তু খুব ভালো করে জানি ভেতরের অশান্তিটা, কিন্তু আমি বলবো না, যতক্ষণ তোমরা না বলছো ততক্ষণ আমিও বলবো না, আমি কিন্তু সবটাই জানি। তো আমি একটাই কথা বলতে চাই যে এইভাবে কিন্তু কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। আর তুমি যদি এখন এই মানুষটার হাত ছেড়ে দাও বা তার পাশে থেকে সরে যাও, তাহলে তোমাকে কিভাবে মানুষ তো তোমাকে কি বলবে তুমি কিন্তু সেটা কল্পনাও করতে পারছো না, কল্পনাও করতে পারছো না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছেড়ে দাও আমাদের কথা, তোমার ভিউয়ার্সরা যারা দিন রাত্রি তোমার পাশে, কি বলবো, রাত জাগা মানুষ, আত্মীয় স্বজন থাকে না, বাড়ির রক্তের সম্পর্কের মানুষরাও তোমার পাশে হয়তো এরমভাবে থাকেনি যেরমভাবে তোমার ভিউয়ার্সরা তোমার পাশে থেকেছে তোমার অসুস্থতার সময়। তোমার বন্ধুদেরকে পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিয়েছে তোমার ভিউয়ার্সরা। তো সেই ভিউয়ার্সরা কিন্তু খুব সমস্ত কিছু তারা বোঝে, সমস্ত কিছু তারা বোঝে। তো সেই মানুষগুলো যখন নেগেটিভ হয়ে যাবে না, তখন কিন্তু তুমি কাউকে পাবে না। আজকে 3.5 লাখ মানুষ তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। আজকে তোমার বন্ধুরা তোমার পাশ থেকে সরে গেছে, তাদের সাথে তোমার সদ্ভাব নেই, আর এই সময় তারা তোমার পেছনে চক্রান্ত করেছিল, সেইটাও তোমার এই ভিউয়ার্সরা কিন্তু প্রচুরভাবে মিটিয়েছে, প্রচুরভাবে মিটিয়েছে। সব থেকে যে মারাত্মকভাবে মিটিয়েছে সেটা হচ্ছে লিসান, সব থেকে যে মারাত্মকভাবে মিটিয়েছে, তোমার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত তারা রিস্ক নিয়েও দেখে রেখেছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমার জন্মদিনে লিসান নেই, মারিয়াম নেই, এটা ভাবা যায়? এটা কখনো ভাবা যায় না। তো আমি একটাই কথা বলবো, যা হয়েছে ভেতরে ভেতরেই মিটিয়ে নাও, সেটাকে কিন্তু ক্যামেরার সামনে এনো না। আর আজ নয় কাল কিন্তু ক্যামেরার সামনে সেটা চলে আসবে, আজ নয় কাল সেটা ক্যামেরার সামনে কিন্তু চলে আসবেই। কারণ তোমার ভিডিওতে লিসান থাকবে না, লিসানের ভিডিওতে তুমি থাকবে না, না সব ভিডিওর কথা বলছি না, এইরকম একটা ভিডিও যেখানে তোমার জন্মদিন, আর সেই জন্মদিনটা তুমি কিভাবে সেলিব্রেট করবে সেটাও কিন্তু ফোরকাস্ট করে দিয়েছিল আমাদের লিসান। আর সেই লিসানকে তুমি তোমার জন্মদিনে নেই, এটা ভাবতে কেমন লাগছে বলো তো, কেমন লাগছে? লিসানের কাজে গেছিলো, যেতেই পারে, কোনো কাজ থাকতেই পারে তার, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু আমার কথা হচ্ছে তারপরেও তো লিসান তোমার কাছে এসেছিল না? তোমার বাবা মা তোমার পাশে ছিল তোমার জন্মদিনে, তোমার বোনেরা তারাও ছিল জন্মদিনে, কাকার মেয়েরা তারাও ছিল জন্মদিনে, কাকা কাকিমা, কিন্তু তুমি কাউকে দেখাওনি কেন রোহন? কেন? তুমি কি চাইছো না কারোর সাথে থাকতে? না তারা চায় না তোমার সাথে থাকতে? না তারা চায়, কারণ তুমি তাদের বাড়ির ছেলে, তুমি তাদের বাড়ির ভাই বোন, কারোর ছেলে, কারোর ভাইপো, কারোর দাদা, তুমি সবাইকে নিয়ে একটা সুন্দর ভিডিও করতে পারতে। আমি বারবার বলেছিলাম যে তুমি তোমার পরিবার আর লিসানদের পরিবার আর এই অনাথ বাচ্চাদের নিয়ে ভিডিওটা করো, জন্মদিনটা কাটাও, সেখানে সবাইকে বাদ দিয়ে দিলে, তুমি সবাইকে বাদ দিয়ে দিলে। এটা কিন্তু তোমার কাছ থেকে আমরা আশা করিনি, বিশ্বাস করো, এটা কিন্তু আমরা কেউ তোমার কাছ থেকে আশা করিনি। তুমি কি করে এটা করতে পারলে বলো তো? আজও হয়ে গেল, আজকে 2 দিন হয়ে গেল, জন্মদিন হয়ে গেছে তোমার, এখনও পর্যন্ত কিন্তু লিসানের থেকে কিন্তু আমরা কোনো কথা শুনতে পাইনি যে কেন সে জন্মদিনে যেতে পারলো না, কেন সে থাকলো না, কেন মারিয়াম আসলো না, কিচ্ছু শুনতে পেলাম না। পিছনে তো নিশ্চয়ই একটা বড় সড়ো কারণ আছে। তারপরে বলবো পোষ্যটার কথা, ওই যে পোষ্যটাকে তুমি নিয়ে এলে, কোনো প্রয়োজন ছিল? সবাই তোমাকে বারণ করেছিল যে এই সময় পোষ্য এনো না, পোষ্য এনো না, পোষ্য এনো না। লিসানও তোমাকে বারণ করেছিল, আমি জানি লিসান তোমায় বারণ করেছিলই ছিল, কারণ লিসান বুঝতে পারছে তোমার শরীরের কন্ডিশনটা। এটাই সব থেকে বড় কথা, একটা পোষ্য বাড়িতে নিয়ে এসে পোষা কোনো ব্যাপার না,
কোনো ব্যাপার না। কিন্তু শরীরের কন্ডিশনটা তোমার থেকে বেশি লিসান জানে তোমার পরিস্থিতিটা কী। কারণ তুমি তো অসুস্থ, তোমার থেকে বেশি ওর ওর মানসিক টেনশন ছিল। কারণ তোমার মতন এরকম অসুস্থ মানুষকে সে জোর মানে রীতিমতন নিজের মনের জোরে নিয়ে গেছে অত দূর। ভাবো তো, তার নিজের কাজকর্ম ছেড়ে তার পরিবার ছেড়ে, তার ছেলে মেয়ে বউকে ছেড়ে সে চলে গেছে তোমার সাথে। তোমার কি একবারও মনে হলো না যে লিসানদা ছাড়া আমি আমার জন্মদিন করব না? এটা মনে হয়নি তোমার? জানি না, আমার সত্যি খুব খারাপ লাগছে যে এই ঘটনাটা কেন ঘটলো। আর ওই পোষ্যটাকে তুমি এই সময় বাড়িতে নিয়ে আসার, তুমি তাকে বলতেই পারতে, যে দিয়েছিল, যে দিদি আমার তো শরীরটা খারাপ, আমি এখন ওর পেছনে যত্নার্থী করতে পারবো না। কারণ ওই সব বাচ্চাদেরকে কিন্তু প্রচুর যত্ন করতে হয়। আমাদের বাড়িতে ছিল, তাই জন্য কিন্তু আমরা জানি, আমাদের বাড়িতে ছিল। আর আমার মেয়ের বাড়িতে বললাম এখনও 4-5টা আছে। তো সেই জন্য বলছি যে যত্ন করতে না পারলে চোখের সামনে মরে যাবে, সেটা দেখা কিন্তু পাপ, খুব পাপ। তো সেটা করছো কেন? তুমি কেন করছো? তার সাথে ছোট্ট সোনামা রয়েছে, সোনামা ঘুরে বেড়াচ্ছে, তুলছে, ধরছে, খাচ্ছে, ওই মাটিতে পড়ে থাকবে, সেই কুকুরটা হাত খাবে চেটে চুটে, সেখানেই সোনামা ঘুরে বেড়াবে, কোন জায়গায় কোন মাটিতে হাত দেবে তুমি তো সবসময় দেখতে পারবে না। না, যাদের বাড়িতে লোকজন আছে তারা পোষে, ঠিক আছে, কিন্তু যাদের বাড়িতে ওই পোষ্যকে দেখার লোক নেই তারা পুষলে কিন্তু খুব খারাপ ব্যাপার। তারা ঠিকমতো যত্নার্থী করতেই পারবে না, করতেই পারবে না। আর তুমি তো নিজে অসুস্থ। রোহন এই লিসান নিঃসন্দেহে তোমাকে বারণ করেছে। আমি একদম 100% শিওর যে লিসান তোমার শরীরের কথা চিন্তা করেই তোমাকে বারণ করেছে। কিন্তু তুমি শোনোনি। তুমি শুনলে তুমি শিয়ালদা স্টেশন থেকেই তাকে বাড়িতে নিয়ে আসতে না? মুখের ওপর বলতে পারতে তো যে এখন আমি একে নিতে পারবো না, আমার শরীর ভালো নেই। তুমি তো হায়দ্রাবাদে গিয়েই শরীর একদম সুস্থ করে ফেলেছো। হায়দ্রাবাদ দেখেই তুমি সুস্থ হয়ে গেছিলে। ওখানকার ডাক্তার, ওখানকার হসপিটাল, ওই দেখেই তুমি সুস্থ। কিন্তু তুমি তো ভেতরে ভেতরে সুস্থ নও। এটা কিন্তু তোমার থেকে ভালো বোঝে লিসান। তোমার বাবা মাও নিঃসন্দেহে ওই পোষ্যকে নিতে চাইতে পারে না। আমরা জানি, আমাদেরও তো বয়স হয়েছে। কখনো তারা এটাকে মেনে নিতে পারে না যে তুমি এই রকম শরীর খারাপ অবস্থায় একটা ওই রকম জিনিস, ওই রকম কাজ করো। তো যাই হোক, সবার সাথে রাগারাগি ভেদাভেদ মুছে নাও। নতুন বছর নতুন করে শুরু করো। বারবার বলেছি যে নতুন বছরকে নতুন করে শুরু করো, মনে করো যে তোমার নতুন জন্ম হয়েছে। বারবার তো এই কথাগুলো বলেছিলাম, কিন্তু রেজাল্ট আমরা কি পেলাম? সেই জিরো। না, আমি তোমার হিসাব নিকাশ কোনো দিন চাইনি, আজও চাইবো না, যে কত টাকা উঠেছে, কত টাকা দাও, কত খরচ হলো, কত টাকা তুমি পেলে, কত টাকা তুমি নিলে। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই। কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি তুমি হিসাব চাইছো, দিদি তুমি হিসাবের কথা বলছো। না, আমি হিসাব চাই না, আমি দিইও নি, আমি হিসাবও চাই না, দিলেও হিসাব চাইতাম না। কারণ আমি তোমাকে দিয়েছি, তুমি খরচ করছো, ব্যাস এটাই তোমার কাছে যথেষ্ট, আমার কাছে যথেষ্ট। আমি হিসাব কোনো দিন চাইনি, আজও চাই না। কি প্রয়োজন? আমি তো তোমাকে দিয়েইছি। এবার তুমি কি করলে না করলে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সেখান থেকে আবার কত টাকা বাঁচলো সেই টাকাটা আমি গরিব দুঃখীকে দেবো না, আমি নিজে খাবো, সেটা তো আমার ব্যাপার। আমাকে তো তোমরা দিয়েছো, ব্যাস হয়ে গেছে। তো সেখানে যদি আমাকে হিসাব দিতে হয়, এত টাকা নিয়ে গেছিলাম, এত টাকা উঠেছে, এত টাকা খরচ হয়েছে, আমি ফিরিয়ে নিয়ে এসেছি এত টাকা, এই টাকায় আমি গরিব দুঃখী খাওয়াবো, এই টাকা আমি লোককে দান করব, না, আমি এসব কোনো দিন চাইনি। আমার কোনো ভিডিওতে আমি বলিনি, আজও বলছি না। তো যারা যারা আমাকে বলছিলেন তাদেরকে আমি এই উত্তরটা দিলাম। আমি কখনো ওর কাছে হিসাব চাইনি, আর আমি চাইও না ও হিসাব দিক। এটা আমি একদম পরিষ্কার করে আগেও বলেছি। হিসাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি একটা দিয়ে দিলেই হয়ে গেল যে আমি দেখুন আমি এইখানে গেছিলাম, এত টাকা মতো খরচ হয়েছে, ব্যাস। এই রকম জায়গায় ভালো ভালো ট্রিটমেন্ট হয়, ভালো ডাক্তার আছে, আপনারাও যেতে পারেন, ব্যাস। এটা একটা ভালো বার্তা মানুষের কাছে। এখান থেকে লোকে জানতে পারবে যে এখানে গেলে এইরকম টাকা খরচ হতে পারে, এই ট্রিটমেন্টের এই টাকা খরচ হয়, ব্যাস হয়ে গেল। আমাকে কত দিয়েছে, আমি কত খরচ করেছি, আর কত আমার হাতে আছে, এটা বড় কথা নয়। এটা কখনোই বড় কথা হতে পারে না। আমি গেছিলাম, আমার এত টাকা খরচ হয়েছে, আমি এই ডাক্তার দেখিয়েছি, এই ডাক্তারের নাম, এখানে থেকেছি, ব্যাস। এটাই আমার কাছে বড় কথা। তো চলো, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আর যারা যারা সোনামাকে অনাথ নিয়ে বলেছো তাদেরকে বলছি, আমি সোনামাকে কিন্তু অনাথ বলিনি। সোনামা যতদিন না পর্যন্ত রোহনের কাছে এসেছে ততদিন পর্যন্ত তার একটা বাবা মা ছিল, কিন্তু যখন থেকে ওকে রাস্তায় ফেলে দিয়েছে তখন থেকে তো সে অনাথ বাচ্চাকেই তো তুলে নিয়ে এসছে, যার বাবা মা নেই। যার বাবা মা থাকলে কোনোদিন ওই বাচ্চাটাকে বাইরে ফেলে রেখে যেতে পারতো কি? সেই সেন্সে বলেছি যে সোনামাও তো অনাথ। একটা অনাথ বাচ্চাকেই তো মানুষ করছে, যার বাবা মা নেই, সেই তো অনাথ, তাই না? তো সেই সেন্সে বলেছি যে সোনামাও তো অনাথ। তার বাবা মা তাকে ফেলে দিয়ে চলে গেছিল, সেখান থেকে সোনামাকে কুড়িয়ে নিয়ে এসে রোহন মানুষ করছে। রোহন এখন তার বাবা, তার পালক পিতা, সেটা পরিষ্কার করে আমি বলে দিয়েছি। কখনোই এরকম কোনো কথা আমি অন্তত বলবো না, ঠিক আছে? আমি সবাইকে বুঝিয়ে দিলাম। যার রাগ হয়েছে তাকেও বলছি রাগ করো না, যেটা বলেছি সেটা বুঝে নাও। তো চলো, এটুকুনি বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো।